চলো প্রত্যেকে তাড়াতাড়ি করে যুক্ত হয়ে যাবে, প্রত্যেকে পেন পেপার নিয়ে বসে যাবে, একটা রাফ শিট এবং একটা কলম নিয়ে বসে যাবে। প্রত্যেকটা প্রশ্ন আমি করার আগে তোমরা প্রত্যেক দিনের মতো করবে, না পারতে গেলে আমি যে সলিউশনটা করাবো সেখান থেকে সলিউশনটা করে নেবে, এবং ক্লাসে হওয়া মাত্র যেগুলো পারবে না প্রত্যেকটা প্রশ্ন তোমরা প্র্যাকটিস করবে। আমাদের হাতে আর বেশি দিন সময় নেই, পরীক্ষা কাছিয়ে এসছে, এই মাসটাই সময়। নেক্সট মান্থ থেকে তো আমাদের এসএসসি জিডির পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। তোমরা যারা প্রথম থেকেই লেগে আছো, আশা করি তোমরা পরীক্ষাতে খুব ভালো একটা নম্বর অ্যাচিভ করবে অঙ্কে। আশা করি 40-এর মধ্যে 40 তোমরা যারা প্রথম থেকে লেগে আছো কনসেপ্ট ক্লাস থেকে, আশা করি তোমরা যদি মানে ঠিকঠাকভাবে প্র্যাকটিস করে থাকো যেভাবে বলেছি, তাহলে 40-এর মধ্যে 40 পাওয়ার যোগ্যতা রাখো। আর যারা শুধু প্র্যাকটিস সেটটা করছো বা খুব কিছুদিন থেকে শুরু করেছো, তোমরা যদি এখনও ভালো করে করো তাহলে আমি কথা দিচ্ছি যে তোমরা 30 মার্কের ওপরে, 40-এ 30-এর ওপরে তোমরা আশা করি পেয়ে যাবে যারা কিছুদিন থেকে করছো। চলো কি বলছে, একটি পেন্টিংয়ের মূল্য 14,000 থেকে 1,40,000 থেকে 1,82,000 টাকা পর্যন্ত বৃদ্ধি পায়। পেন্টিংয়ের মূল্যের শতাংশ বৃদ্ধি কত? তার মানে কত থেকে বৃদ্ধি পেয়েছে? 1,40,000 থেকে 1,82,000, তার মানে 1,82,000, 1,82,000 বৃদ্ধি পেয়ে হয়েছে কত থেকে? 1,40,000 থেকে। তার মানে কত টাকা বৃদ্ধি পেয়েছে? বাদ দিয়ে দেব, 0 0 0 2 4, তাহলে 42,000 টাকা বৃদ্ধি পেয়েছে। তাহলে শতকরা বের করতে বলেছে যে কত শতাংশ বৃদ্ধি পেয়েছে, তাহলে 42,000 টাকা বৃদ্ধি পেয়েছে স্যার কত টাকা থেকে? 1,40,000 থেকে বৃদ্ধি পেয়ে আমার 42,000 টাকা বৃদ্ধি পেয়েছে, তার মানে 1,40,000 ইন্টু শতকরা বের করতে গেলে কি কোথায়? 100 দ্বারা গুণ, তাহলে 100 দ্বারা গুণ করে দাও পার্সেন্টেজ। তাহলে কি হয়ে গেল? 3টা 0 3টা 0 একটা 0 একটা 0, 14 দ্বারা 14 28 3 14 42, তাহলে 3 আর 10-এর গুণ করলে হয়ে যাবে আমার 30%। তার মানে কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তার পেন্টিংয়ের মূল্যটা? 30%। চলো একেবারে সহজ প্রশ্ন ছিল। পরের প্রশ্নটা পড়বে, প্রত্যেকে করার চেষ্টা করবে এবং অ্যান্সার লিখবে, কমেন্টে প্রত্যেকে অ্যান্সার লিখবে স্যার। চলো নেক্সট কোশ্চেন কি বলছে আমার, বলছে যে আমান 78 দিনে একটি কাজ করতে পারে। আমান রয়েছে, আমান কত দিনে কাজ করতে পারে? আমান এফ আর আমান দিলাম, আমান 78 দিনে একটা কাজ করতে পারছে। এবার কি বলছে, রাম এই কাজটি 39 দিনে করতে পারছে। যে কাজটা আমান আমার 78 দিনে করছে, সেই কাজটা রাম কত দিনে করছে? আর ফর রাম, রাম করছে 39 দিনে। কত দিনে করছে স্যার? 39 দিনে। তাহলে এখান থেকে আগে আমরা পরের লাইন পড়ার আগে কি কাজ করব বলেছিলাম? আগে টোটাল ওয়ার্ক বের করব। টোটাল ওয়ার্ক কীভাবে বের করতে হয়? এটার এটার কি করে? লসাগু করে। তার মানে দেখো 39 দ্বারা যদি দাও তাহলে কত হয়ে যাবে? 2 আর 1, তার মানে হয়ে গেল 78। এটা গুণ করে দিলে কত হয়ে যাবে? 78। তার মানে টোটাল ওয়ার্ক স্যার কত হয়ে গেল? টোটাল ওয়ার্ক হয়ে গেল আমাদের, অর্থাৎ মোট কাজ পেয়ে গেলাম আমরা 78 ইউনিট। তার মানে 78 ইউনিট কাজ আমান কত দিনে করছে? 78 দিনে করছে 78 ইউনিট কাজ। তার মানে একদিনে কত করছে? 78কে 78 দ্বারা ভাগ করে যাও, পেয়ে যাবো আমরা 1। তার মানে আমান একদিনে কত ইউনিট কাজ করছে স্যার? 1 ইউনিট কাজ করছে। এবার রাম 39 দিনে করছে 78 ইউনিট কাজ, তার মানে একদিনে কত করবে? 39 দ্বারা এটাকে ভাগ করে দাও, পেয়ে যাবো 2। তার মানে রাম করবে 2 ইউনিট কাজ একদিনে। রাম কত করবে? 2 ইউনিট কাজ করবে একদিনে। তাহলে আমান করছে একদিনে 1 ইউনিট, রাম করছে একদিনে 2 ইউনিট, এটা পেয়ে গেলাম। এবার পরের লাইনটা পড়বো, কি বলছে, আমান একই কাজ শুরু করে, আমান কি করছে? আমার সেম কাজটা এবার শুরু করছে। শুরু করার বলছে রাম কতদিন পর তার সাথে যোগ দিলে যাতে 39 দিনে কাজ শেষ হবে। তাহলে দেখো আমি যদি আমানের জায়গাতে নিজেকে ধরি আর তুমি রামের জায়গাতে নিজেকে ধরো বোঝার জন্য, তাহলে আমি কাজটা শুরু করলাম, শুরু করার পরে কতদিন পর তুমি এসে যদি কাজটাতে যুক্ত দাও, তাহলে কাজটা আমার 39 দিনে শেষ হয়ে যাবে। তার মানে আমি কাজটা শুরু করছি, তার মানে আমি যখন কাজটা শুরু করছি তার মানে আমি শেষ পর্যন্ত থাকছি। তার মানে আমান কাজটা শুরু করছে আর কাজটা শুরু করে শেষ পর্যন্ত থাকছে কাজটার, যতদিন না শেষ হয়েছে। তার মানে শেষ হচ্ছে কত দিনে? 39 দিনে কাজটা শেষ হচ্ছে। তার মানে আমান 39 দিন পর্যন্তই কাজ করবে। তার মানে 39 দিনে কত ইউনিট কাজ করবে? একদিনে করছে 1 ইউনিট, তাহলে 39 দিনে করবে 39 ইউনিট। তার মানে হয়ে গেল 39 ইউনিট কাজ আমান করবে। পুরো কাজটার মধ্যেও 39 ইউনিট কাজ আমান করবে। এবার বাকি যে কাজটা রয়েছে সে কাজটা কাকে করতে হবে? সে কাজটা কাকে করতে হবে স্যার? রামকে। যেহেতু আমি অর্থাৎ আমান কাজটা শুরু করার পরে আসছে আমান, তার মানে 39 দিন তো আমান কাজটা করবেই।
এবার বাকি যে কাজটা থাকবে স্যার সে করবে রামান। আচ্ছা, রাম 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 কত ইউনিট কাজ করবে স্যার? দেখো 78 ইউনিট কাজ ছিল, তার মধ্যে আমান করে নিয়েছে 39, তার মানে বাকি থাকবে কত? 78 বিয়োগ 39 করে দাও, তাহলে হয়ে যাবে আমাদের 39 ইউনিট কাজ বাকি থাকবে। কত ইউনিট কাজ বাকি থাকবে? 39। তার মানে 39 ইউনিট কাজ রাম কত দিনে করবে? রাম 1 দিনে করবে 2 ইউনিট, তাহলে 39 ইউনিট কাজ করবে, 2 দ্বারা ভাগ করে দিব, হয়ে যাবে 19.5 দিনে। কত দিনে করবে স্যার? 19 দুয়ে 38, 19, তার মানে হ্যাঁ 19.5 দিনে করবে। তার মানে আমান এই 39 ইউনিট কাজটা কত দিনে করলো? 19.5 দিনে। কিন্তু আমাকে জিজ্ঞাসা করেছে স্যার যে আমান কাজটা শুরু করার কতদিন পর রাম যুক্ত করবে, অর্থাৎ কাজে যোগ দিলে কাজটা 39 দিনে শেষ করবে। তার মানে দেখো কাজটা টোটাল কত দিনে শেষ হচ্ছে স্যার? 39 দিনে। আর আমান যে বাকি কাজ, রাম বাকি যে কাজটা বেঁচেছিল সেই কাজটা কত দিনে করছে? 19.5 দিনে। তার মানে এখান থেকে 19.5 দিনটা বাদ দিয়ে দিব, দিলে কত আসবে? 5, 9, 1, তার মানে 19.5ই পেয়ে যাবো আমরা। তার মানে এই যে বিয়োগ করে যেটা পাবো সেটা পেয়ে গেলাম কি, রাম এতদিন পরে যুক্ত দিয়েছিল। কিন্তু প্রশ্নে দেখো 19.5 দেওয়া নেই, দেওয়া আছে কি ভগ্নাংশ। তার মানে 19.5 মানে কি স্যার? এটা যদি তুলে দিই তার মানে নিচে কি বসবে? 10, দশমিকের জন্য 1, পরে একটা সংখ্যা 0, কাটাকাটি করো, 5 দুয়ে 10, 3 5 15, 5 9 45, সমান হয়ে গেল 39/2 দিনে। দেখো বি দাগের অ্যান্সার রয়েছে 39/2 দিনে। তার মানে কি করলাম? আমান কাজটা শুরু করছে, সেখান থেকে কতদিন পরে রাম এসে যুক্ত করলে কাজটা 39 দিনে শেষ হবে। তার মানে আমান কাজটা শুরু থেকে শেষ পর্যন্ত থাকছে, যে শুরু করছে সে তো শেষ পর্যন্ত থাকবে। তার মানে আমান 39 দিনই আমার কাজ করবে, আর আমান একদিনে করছে 1 ইউনিট, মানে করে নিয়েছে কত ইউনিট? 39 ইউনিট। তার মানে বাকি কত থাকবে? 78 থেকে 39 বাদ দিয়ে দাও, 39 ইউনিট কাজ বাকি থাকবে। এই 39 ইউনিট কাজটা কে করেছে? রাম করেছে। রাম একদিনে কত করেছে স্যার? 2 ইউনিট করে। তাহলে 39 ইউনিট কাজ কত দিনে করবো? 19.5 দিনে। আর কাজটা শেষ হচ্ছে কত দিনে? কাজটা শেষ হচ্ছে আমার 39 দিনে। আর আমান করছে বাকি কাজটা কত? 19.5। তা 39 দিন থেকে যদি 19.5 বাদ দিয়ে দিই, তাহলে যেটা পাবো সেই দিন থেকে কি করবে আমান? আমান কাজটা শুরু করবে। তারপরে আমান কাজ শুরু হচ্ছে কতদিন পর থেকে? 19.5 দিন থেকে বিয়োগ করে পেলাম। কিন্তু প্রশ্নে আমার 19.5 নেই, সেই জন্য 19.5কে ভগ্নাংশে পরিণত করো, পেয়ে গেলাম 39/2। তার মানে রাম কতদিন পর কাজটা শুরু করেছে? 39/2 দিন পর কাজটা শুরু করেছে। চলো, একেবারে সহজ কোশ্চেন ছিল। পরের প্রশ্নটা দেখবে, প্রত্যেকে করার চেষ্টা করবে স্যার। চলো, আজকে আমি তোমাদেরকে একটা গল্প শোনাই, ইন্টারেস্টিং গল্প, আমাদের স্কুল লাইফের গল্প। আশা করি তোমাদের উদ্দেশ্যেই বলবো গল্পটা, একটু তোমাদের কাজে দেবে। যারা প্রেমপত্র করো এখন, মানে নিজের পড়াশোনাটা বাদ দিয়ে ফোনে ঘন্টার পর ঘন্টা লেগে থাকো, ভাবো যে সে ছাড়া কেউ নেই, একবারে সে তোমাকে জান প্রাণ দিয়ে ভালোবাসে। তো কী হয়েছিল, আমি তো হোস্টেলের থেকে পড়াশোনা করেছি। তাও হোস্টেলে যখন ছিলাম আমরা ক্লাস 12-এ, তো তখন কিন্তু আমরা বয়েজ হোস্টেলে থাকতাম। তখন আমাদের হোস্টেলে মেয়ে ছিল না, নতুন নতুন এসেছিলো মেয়ে। আমাদের বেলায় প্রথম মানে গার্লস হোস্টেল খুলেছিল, তো আমাদের ছেলে মেয়েদের একসঙ্গে ক্লাস হতো। এবার কি হয়েছে, আমরা 3 জন বন্ধু ছিলাম, একসঙ্গে বসতাম, একসঙ্গেই থাকতাম, রুমেও বেড ছিল আমাদের একসঙ্গে। এবার কি হয়েছে, একটা বন্ধু কিন্তু একটা মেয়েকে পছন্দ করতো। এবার সে পছন্দ করতো মেয়েটাকে, আমরাই জানতাম, আর মেয়েটা কিন্তু জানতো যে ওই ছেলেটা অর্থাৎ আমার বন্ধুটা ওকে পছন্দ করে। এবার মেয়েটা কিন্তু ভাও দিত না তাকে। মেয়েটা একটু সুন্দরই ছিল, কিন্তু ভাও দিত না। এবার 12-এ যখন পরীক্ষা আমাদের এসেছিল 12-এ, তো পরীক্ষার সময় তো প্রজেক্ট লিখতে দেয়। এবার প্রজেক্ট যখন লিখতে দিয়েছে, মেয়েটা কত চালাক ছিল দেখো, প্রজেক্ট যখন লিখতে দিয়েছে সে তার সঙ্গে 2 দিন আগে থেকে, প্রজেক্ট যখন লিখতে দিবে এরকম সিচুয়েশান আসলো, তার 2 দিন আগে থেকে কিন্তু কথাবার্তা শুরু করেছে বন্ধুটার সঙ্গে। কারণ সে জানে যে সে ছেলেটা তাকে পছন্দ করে, আমার বন্ধুটা তাকে পছন্দ করে। এবার কথাবার্তা শুরু করেছে, আমরা তো বুঝতে পারছি না কী কেস, এই মেয়ে তো কোনো দিন তাকে ঘুরেও দেখে না, আর হঠাৎ করে কী ব্যাপার, আমরাও চমকে গেলাম। এবার বন্ধুটা কিন্তু আমাদের সঙ্গে আর কথাবার্তাই নেই, ও তো ওকে নিয়ে আলাদাই জগতে পড়ে আছে, ওর চিন্তা ভাবনা। তারপরে ক্লাসে গিয়ে ওকে এটা দেওয়া ওটা দেওয়া, যাই হোক মানে কোনো রকমভাবে হোস্টেলের মধ্যে ম্যানেজ করছে। এবার যখনই প্রজেক্ট লিখতে দিয়েছে তখন ওকে বলছে যে আমার প্রজেক্টটা একটু লিখে দিবে। মেয়ে বলেছে, তাও আবার যাকে পছন্দ করে সে বলেছে, বিশাল একটা ব্যাপার, করে তো দিতেই হবে। এবার লিখে দিয়েছে।
লিখছে, তার প্রজেক্ট লিখছে, নিজের প্রজেক্ট বাদ দিয়ে ওরটা লিখছে। এবার লিখে দিয়েছে, ও নিজেরটাই লিখেনি, মেয়েটার লিখে দিয়ে দিয়েছে। এবার কোনোরকমভাবে তো ওরটা আমরা তিনজন মিলে লিখলাম। লেখার পর এবার কী হয়েছে, মেয়েটা 2-3 দিন পর থেকে ওর সঙ্গে কথাই বলা ছেড়ে দিয়েছে। মানে কি হয়েছে না হয়েছে কিছুই হয়নি, নর্মালি কথা বলা ছেড়ে দিয়েছে, আর কথা বলে না। তোমরা কি বুঝতে পারলে এখান থেকে? মানে মেয়েরা একমাত্র কাজের সময় আসবে, বা কোনো যদি ফালতু মেয়ে থাকে, যদি ফালতু থাকে, মানে রাগ করার কিছু নেই, যদি ফালতু থাকে তাহলে টাইম পাস করার জন্যই তোমার সঙ্গে আসবে। আর তুমি যদি তার টাইম পাসটা তুমি করে দাও নিজের সময়টা বাদ দিয়ে, তাহলে তোমার ভবিষ্যৎ একবারে অন্ধকার। সেই জন্য বলবো যে বিয়ের আগে যারা প্রেম করছো কি না, প্রেম করো, মানা নেই প্রেম করতে, মনের মধ্যে রাখো, মাথার মধ্যে নয়। একটা কথা সবসময় মনে রাখবে যে মেয়েদের স্থান মনের মধ্যে রাখো, মাথার মধ্যে নয়। আর এটা তাকে ডিরেক্টলি বলে দিবে যে তোর জায়গা বা তোমার জায়গা আমার মনের মধ্যে আছে, মাথার মধ্যে নয়। সেই জন্য নিজের অকাতের মধ্যে থাকবি। কারণ এখানে যেদিন চলে যাবে, মাথার মধ্যে যেদিন চলে যাবে তার জায়গাটা, সেদিন থেকে তোমার জিন্দেগি ঝান্ড, না পড়াশোনা হবে না কিছু হবে। সেই জন্য বারবার বলছি, আগে নিজের কেরিয়ার, অ্যাটিটিউড বয় হতে শেখো। আগে নিজের কেরিয়ারের জন্য ফোকাস করো, সময় বাঁচলে অন্যজনের জন্য। এরকম একটা অ্যাটিটিউড ছেলেদের থাকা দরকার। আর মেয়েদের মধ্যে অলরেডি আছে, তারা কিন্তু দেখবে যে কোনো না কোনো রকমভাবে নিজের পড়াশোনা চালানোর পরেই তোমাকে সময় দেবে। তারা নিজের কাজ করার পরে সময় দেয়। তারা এতটাও বোকা না, বোকা হচ্ছে ছেলেরাই। একটু যেই হেসে দিল মানে আলাদাই ব্যাপার। সেই জন্য আগে নিজের কেরিয়ারের পিছনে সময় দাও, তারপরে মেয়ের পিছনে। একবার কেরিয়ার তৈরি হয়ে গেলে মেয়ে এমনি তোমার ঘরে চলে আসবে, মেয়ের মা হাত ধরে রেখে দিয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন পড়বে, অনেক কিছু বললাম। কি বলছে পরের কোশ্চেন, প্রত্যেকে করো দেখি। কি বলছে, এক অসাধু দোকানদার। অসাধু দোকানদার বলতে কি স্যার, আমার বেইমান দোকানদার, বেইমান দোকানদারের কথা বলছে, অর্থাৎ ডিসঅনেস্ট শপকিপার। একজন অসাধু দোকানদার দামে চাল বিক্রি করে, দামে বলতে সে যে যত টাকায় কিনেছে, অর্থাৎ যত টাকা কেজি করে কিনেছে তত টাকা কেজি করে আমার চালটা কি করছে, বিক্রি করছে। এবার কি বলছে, কিন্তু সে 1000 গ্রামের জন্য 925 গ্রাম ওজনের ত্রুটিপূর্ণ ব্যবহার করে। যেখানে 1000 গ্রাম দেওয়া উচিত, অর্থাৎ যেখানে 1000 গ্রাম দেওয়া উচিত, সেখানে 1000 গ্রামের টাকা নিয়ে যেখানে 1000 গ্রাম দেওয়া উচিত সেখানে দিচ্ছে আমার 925 গ্রাম। অর্থাৎ টাকা নিচ্ছে 1000 গ্রামেরই, কিন্তু দিচ্ছে আমার 925 গ্রাম। তাহলে বলছে যে তার লাভের শতাংশ খুঁজুন। তার মানে তুমি নিজের সঙ্গে একটু তুলনা করে দেখো তো স্যার, ভালো করে বুঝিয়ে দেবো আজকে, এমনভাবে ঢুকে দেবো তোমাদের মধ্যে ডিসঅনেস্ট শপকিপারটা, বেইমান দোকানদারের অঙ্ক যে জীবনে ভুলবে না। দেখো, তুমি 2 টাকার একটা চকলেট কিনলে, বা 1 কেজি আটা কিনলে, 1 কেজি আটা কিনলে 10 টাকাতে, ধরে নাও সাপোজ আমি বলছি 10 টাকাতে 1 কেজি আটা কিনলে। এবার আটাটা কিনে তুমি 10 টাকাতেই আমার কাছে বিক্রি করছো, কিন্তু কি করছো, 100 গ্রাম আটা তুমি নিজে রেখে দিচ্ছ, 100 গ্রাম আটা আমাকে কম দিচ্ছ, দিলে 900 গ্রাম। 10 টাকাতে কিনে 10 টাকাতেই বিক্রি করলে, কিন্তু 100 গ্রাম আটা তুমি রেখে দিলে। তার মানে দেখো, যে আটাটা রেখে দিলে সেই আটাটাই তো তোমার লাভ। যেহেতু তুমি পয়সা সমান নিয়েছো, যে যত টাকায় কিনেছো তত টাকায় বিক্রি করেছো, কিন্তু আটাটা তুমি আমাকে কম দিয়েছো, তাহলে যে আটাটা কম দিলে সেই আটাটা তোমার লাভ। আর সেই আটা তো 100 গ্রাম আটার তো কোনো মূল্য আছে, আর সেই যে মূল্যটা আছে সেই মূল্যটা তোমার লাভ হচ্ছে, সেটাই আমাকে প্রশ্নে বলছে। তাহলে দেখো, 1000 গ্রামের জায়গাতে দিচ্ছে 925 গ্রাম, তার মানে কত গ্রাম আটা লাভ করছে আমার, যেখানে 1000 দেওয়ার কথা 925 দিচ্ছে, তার মানে কত কম দিচ্ছে, 75। আর যেটা কম দিচ্ছে সেটা লাভ করছে কতর মধ্যে, 1000-এর মধ্যে। তাহলে 100-র মধ্যে কত, তাহলে 100-র মধ্যে কত হয়ে যাবে স্যার, কাটাকাটি করো, 20 20 20 20, তাহলে 7.5%। আচ্ছা সরি, মিস্টেক হয়েছে এখানে, একটু দেখো, 1000 হবে না, নিচে 925 হবে, 925 হবে। আচ্ছা এটা 100% লিখো, 925 হবে। কেন, কারণ 925 গ্রাম দিয়ে, 925 গ্রাম দিয়ে সে কত গ্রাম লাভ করছে, 75 গ্রাম লাভ করছে। তার মানে 100-তে কত, তাহলে কাটাকাটি করো, 5 একে 5, 5 5 25, 5 15 75, 5 একে 5 4, 5 8 40, 5 5 25, 185, 5 দ্বারা আবার 3 5 15, 5 দ্বারা 3 5 15, 3 আর 5 35, 5 7 35, তার মানে কত হয়ে গেল, 300/37। তাহলে এখান থেকে আমরা যদি পার্সেন্টেজ বের করি, তাহলে দেখো 300কে যদি 37 দ্বারা করি,
তার মানে কত হয়ে যাবে, 9 দ্বারা 7 9 63, 3 9 27 হবে না, 8 দ্বারা 7 দ্বারা 7 7 49, 9 হাতে থাকলো কত স্যার 4, 3 7 21 আর 4 21 আর 4 25 হয়ে গেল। 8 দ্বারা হতো কি 7 8 56, 6 হাতে হলো 5 আর 3 8 24 আর 5, আচ্ছা 8 দ্বারা দাও, 8 দ্বারা দিলে কত হয়ে যাবে স্যার, 8 দ্বারা দিলে হয়ে যাবে 7 8 56, 6 হাতে থাকলো 5 আর 3 8 24 আর 5 29, তার মানে কত হয়ে গেল 4 নামলো এখানে আর এখানে নামবে কত 0, তার মানে হয়ে গেল 0.0, তারপরে 37, তার মানে দেখো তো 8.1 সামথিং কিছু কোথায় রয়েছে অ্যান্সার আমার 8.11%, বি দাগের অ্যান্সার রয়েছে 8.11% রয়েছে আমার কি অ্যান্সার, তার মানে কত হয়ে যাবে আমার 8.11% হয়ে যাবে আমার অ্যান্সার। তাহলে বি দাগের অ্যান্সার উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। তার মানে কি বলছে 100 গ্রাম 1000 গ্রামের জায়গাতে দিচ্ছে 925 গ্রাম, তাহলে কত গ্রাম কম দিচ্ছে 75 গ্রাম, কত দিয়ে 925 গ্রাম দিয়ে আমার 75 গ্রাম কম দিচ্ছে, তাহলে 100তে কত, তাহলে পার্সেন্টেজটা বের করে নেবো এখান থেকে, অ্যান্সার বেরিয়ে যাবে। চলো নেক্সট কোশ্চিন। চলো প্রত্যেকে এই অঙ্কটা করার চেষ্টা করবে স্যার, প্রত্যেকে 30 সেকেন্ড সময় থাকলেও প্রত্যেকে করো। চলো আশা করি তোমরা প্রত্যেকে করতে পেরেছো, খুব সহজ প্রশ্ন ছিল। কি বলছে 24 জন পুরুষ 9 দিনে একটি কাজ সম্পন্ন করতে পারে। টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে একটা অঙ্ক অলরেডি দেখলে, কি থেকে নল এবং চৌবাচ্চা থেকে, এবারে কাজ থেকে রয়েছে। কি বলছে 24 জন পুরুষ 9 দিনে একটি কাজ সম্পন্ন করতে পারে, তাহলে 24 জন পুরুষ আমার কত দিনে করতে পারছে 9 দিনে, তাহলে টোটাল কাজ কত হয়ে যাবে আমার স্যার, আমি কি বলেছিলাম যে টোটাল লোক সংখ্যা ইন্টু কত দিনে কাজটা সম্পন্ন করতে পারছে সেটা যদি গুণ করে দিই তাহলে পেয়ে যাবো আমরা টোটাল ওয়ার্ক। তার মানে টোটাল ওয়ার্ক করে দাও, 24 জন পুরুষ 9 দিনে কাজটা সম্পন্ন করতে পারছে, তার মানে টোটাল কাজ কত হয়ে যাবে আমার 24 × 9, তাহলে 4 9 36 6 হাতে হলো 3, 9 2 18 21, তার মানে কত হয়ে গেল স্যার আমার 216, তার মানে 216 ইউনিট হয়ে গেল কি আমাদের এটা টোটাল ওয়ার্ক, অর্থাৎ মোট কাজ পেয়ে গেলাম 216 ইউনিট। এবার আমাকে প্রশ্ন কি বলছে নেক্সট, তারা কাজ শুরু করার 3 দিন পর, অর্থাৎ এই 24 জন লোক কাজ শুরু করার 3 দিন পর 8 জন পুরুষ তাদের সাথে যোগ দেয়। কাজটা শুরু করার 3 দিন পরে আমার 8 জন পুরুষ যোগ দিচ্ছে, 3 দিন পরে 8 জন পুরুষ যোগ দিচ্ছে, তার মানে 3 দিন কি 24 জন পুরুষ আগে কাজ করে নিয়েছে, তার মানে কত কাজ করবে 24 জন পুরুষ 3 দিনে কত ইউনিট কাজ করেছে, তাহলে গুণ করো 3 12 2 হাজার 1 3 6 7, তার মানে 72 ইউনিট তারা অলরেডি 24 জন পুরুষ কাজটা করে নিয়েছে, তার মানে বাকি রয়েছে কত, টোটাল কাজ ছিল 200 ইউনিট, 72 ইউনিট কাজ করে নিয়েছে, তার মানে 6 থেকে 2 বাদ দাও 4, 11 থেকে 7 বাদ 4 আর 1 144 ইউনিট কাজ বাকি রয়েছে। এবার কি বলছে 3 দিন পরে 8 জন পুরুষ আরও যোগ দেয়, মানে 24 জন তো ছিলই প্লাস আরও 8 জন যোগ দিচ্ছে, তার মানে এখন লোক সংখ্যা কত হয়ে যাচ্ছে স্যার 24 আর 8 32, তার মানে এখন লোক সংখ্যা হয়ে গেল 32 জন। তার মানে বলছে এই 32 জন বাকি কাজটা কত দিনে করবে, তার মানে বাকি কাজ রয়েছে কত 144 ইউনিট, করছে কতজন 32 জন, তার মানে মোট কাজকে আমরা যে লোক সংখ্যা দ্বারা ভাগ করেছি তাহলে দিন পেয়ে যাব। তাহলে ভাগ করে দাও, 2 দ্বারা 16, 2 দ্বারা 7 2, 2 দ্বারা আচ্ছা 4 দ্বারা 4 4 16, 4 1 4, 4 8 32, 2 দ্বারা 2 9, তার মানে 9/2 সমান 4.5 দিনে। তাহলে 4.5 কোথায় রয়েছে, অ্যান্সার মিলিয়ে নাও স্যার, কত দিনে 4.5, বি দ্য অ্যান্সার উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। চলো বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, একেবারে সহজ প্রশ্ন ছিল। চলো পরের প্রশ্নটা দেখবে, প্রত্যেকে করার চেষ্টা করবে স্যার। কি বলছে পি এবং কিউ তৃতীয় সমানুপাতিক, পি এবং কিউ এর তৃতীয় সমানুপাতি এবং পি কিউ আর এর চতুর্থ সমানুপাতের অনুপাতটা আমাকে বলে দিয়েছে 5:6, তাহলে বলছে যে কিউ অনুপাত আর হলো, অর্থাৎ Q/R এর মানটা আমাকে জিজ্ঞাসা করছে, তাহলে কার তৃতীয় অনুপাতি, পি এবং কিউ এর তৃতীয় সমানুপাতি, তার মানে দুটো সংখ্যা দেওয়া থাকে আর যদি আমাকে বলে যে তৃতীয় সমানুপাতি বের করো, তার মানে তৃতীয় সমানুপাতি বের করার সূত্রটা কি স্যার, শেষে যেটা থাকবে সেটার স্কোয়ার, অর্থাৎ সেটাকে 2 বার গুণ করে উপরে লিখতে হবে, মানে Q/Q বাই প্রথমে যেটা থাকবে সেটা নিচে, পিটা নিচে, তাহলে Q/Q করলে Q² বাই প্রথমের সংখ্যাটা নিচে, পি ছিল পি, এটা আমরা পেয়ে গেলাম কি তৃতীয় সমানুপাতি। এবার কি বলেছে পি কিউ আর এর চতুর্থ সমানুপাতি, তার মানে পি কিউ আর এখানে 3টা সংখ্যা দেওয়া আছে, 3টা সংখ্যার কি বের করতে বলেছে আমাকে চতুর্থ সমানুপাতি, আর চতুর্থ সমানুপাতি বের করার নিয়ম কি স্যার, শেষের দুটার গুণ Q/R বাই নিচে কি হয়ে যাবে প্রথম সংখ্যাটা, তাহলে প্রথম সংখ্যা বসে দাও। এবার আমাকে বলেছে যে তৃতীয় সমানুপাতি আর চতুর্থ সমানুপাতির অনুপাতটা, অর্থাৎ
কিউ স্কোয়ার বাই পি অনুপাত কিউ আর বাই পি এর অনুপাতটা কার সমান বলেছে আমার 5:6 এর সমান বলেছে। তার মানে এখান থেকে দেখো এই পি কাটবে, যেগুলো নিচে আছে নিচে কেটে যাবে, উপরে দেখো একটা কিউ আর এখানে দুটো কিউ আছে, তার মানে একটা কিউ থাকবে কেটে, তার মানে কী হয়ে গেলো কিউ অনুপাত আর সমান কত হয়ে গেল স্যার 5:6। তার মানে আমাকে কী চেয়েছিল স্যার কিউ অনুপাত আরই চেয়েছিল, তাহলে কিউ অনুপাত আর এর মানটা কত হয়ে গেল স্যার 5:6 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। চলো একেবারে সহজ কোশ্চেন ছিল, নেক্সট প্রশ্ন দেখবে। আশা করি দ্বিতীয়বার করে আর এক্সপ্লেন করতে হবে না, কারণ অলরেডি আমি প্রত্যেকটা কনসেপ্ট তোমাদেরকে বুঝিয়ে এসেছি পিছনে, এবং প্রত্যেকটা প্র্যাকটিস সেট যে করিয়েছি 1 থেকে 26টা প্র্যাকটিস সেট অলরেডি আমাদের কমপ্লিট হয়ে গেছে, এবং প্রত্যেকটা প্র্যাকটিস সেটে আমি কিন্তু ডিটেলসে প্রত্যেকটা অঙ্ক বলেছি যারা নতুন রয়েছে তাদের জন্য, এবং যারা জিরো রয়েছে তাদের জন্য আমি খুব সুন্দরভাবে বলেছি, তোমাদের জন্য খুব পরিশ্রম করেছি এবার আমি। আশা করি আর এখন বলতে হবে না, কারণ পরীক্ষা কাছিয়ে এসছে, 10 থেকে 15টা দিন সময় আছে, এই সময় শুধু একবারে স্পিড গেইন করতে হবে আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব হয়, কারণ পরীক্ষা হলে 15 মিনিটে আমাকে 20টা কোশ্চেন করে আসতে হবে, যেহেতু তোমাদের টোটাল টাইম কত 60 মিনিট, আর এই 60 মিনিটের মধ্যে কতটা কোশ্চেন করতে হবে আমাকে 80টা, তার মানে চারটা সাবজেক্ট রয়েছে, ম্যাথ, রিজনিং, জিকে, জিএস, আর একটা হচ্ছে হিন্দি বা ইংলিশের পোর্শন, মানে 4টা সাবজেক্টকে 60 দ্বারা ভাগ করে দেওয়া, তাহলে 15 মিনিট করে প্রত্যেকটার জন্য, ইচ সাবজেক্টের জন্য আমরা পাবো 15 মিনিট করে, আর 15 মিনিটের মধ্যে আমাদেরকে 20টা প্রশ্ন আমাদেরকে কিন্তু করে আসতে হবে, সেই জন্য এখন স্পিড গেইন করতে হবে আমাদেরকে। এতদিন যত শিখলে কনসেপ্ট, প্র্যাকটিস সেট যা শিখলে প্র্যাকটিস করেছো যারা, এখন এবার তোমরা শুধু স্পিড গেইন করার চেষ্টা করো, যত শর্ট ফর্মে অঙ্ক করতে পারবে, বেশি কিছু লেখার দরকার নেই, প্রশ্নতে যদি আনসার হয়ে যায় তাহলে প্রশ্নের উপরেই তোমরা কেটে কুটে করে দাও, এভাবে তৈরি করো নিজেকে। চলো অ্যান্সার করো প্রত্যেকে। কি বলছে, একটি টেবিলের চিহ্নিত মূল্য 1880 এর তালিকাভুক্ত করা হয়েছে, তার মানে একটা টেবিলের মূল্য কত টাকা তালিকাভুক্ত করে হয়েছে 1880 টাকা। তালিকাভুক্ত করা মানে কি, টেবিলের গায়ে লেখা আছে, অর্থাৎ প্যাকেটের গায়ে যেমন লেখা থাকে না, তুমি কোনো কিছু কিনতে গেলে তো যেমন একটা সার্পের প্যাকেট যদি কিনতে যাও সেখানে লেখা থাকবে 10 টাকা বা যত টাকা দাম দেওয়া থাকবে, ঠিক একই রকমভাবে তালিকাভুক্ত করা আছে, অর্থাৎ মার্কেট প্রাইস বলে দিয়েছে টেবিলটার কত 1880 টাকা। এবার কি বলছে, যদি এটি 15% ছাড়ে বিক্রি করা হয় তাহলে টেবিলের বিক্রয় মূল্য কত হবে, তাহলে কত পার্সেন্ট ছাড়ে বিক্রি করছে স্যার 15% ছাড়ে, তাহলে 15%-এর ফ্র্যাকশন কী জানি আমরা 15/100, কাটাকাটি করতে গেলে কত হয়ে যাবে 5 দ্বারা 3, 5 দ্বারা 20, তার মানে 3/20, তার মানে 20 টাকা যদি বাজার মূল্য হয় তাহলে 3 টাকা ছাড়, তার মানে কত 20 টাকাতে 3 টাকা ছাড়, তার মানে বিক্রি করবে কত টাকাতে 20 টাকার মধ্যে 3 টাকা ছাড়, মানে 17 টাকাতে বিক্রি করবে, 17 টাকাতে বিক্রি করবে, 20 টাকা যখন দাম, 20 টাকা দাম হলে 17 টাকাতে বিক্রি করতে হবে, তাহলে 1880 টাকা দাম হলে কত টাকাতে বিক্রি করতে হবে 1880 × 17 কত হয়ে যাবে স্যার 20, তাহলে দেখো 0 0 কাটলো 2 দ্বারা 9 2 18, 4 2 8, তাহলে কত হয়ে যাবে গুণ করে দাও 94, 94কে 17 দ্বারা 4 7 8 হাতের 8 হাতে থাকলো 2, 7 9 63, 64 65 হয়ে যাবে 4 9, তাহলে 8 9 এটা কি ছিল 9 6 9 6 15, তার মানে 1598 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। 1598 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। কোথায় রয়েছে 1598 বি দাগের অ্যান্সার, তারপরে অপশন বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন দেখবে, একেবারে সহজ প্রশ্ন ছিল, যারা এই প্রশ্নটাও এখন পারছো না যে কিছুদিন পরে পরীক্ষা, তারা ডুবে মরে যাবে। চলো কি বলছে আমাকে, একটি নলাকার ট্যাঙ্কের আয়তন হচ্ছে 6160 মিটার কিউব। আচ্ছা 6160 মিটার কি বলেছে কিউব, আয়তন, আয়তন মানে কি ওই নলাকার টিউবের মধ্যে ট্যাঙ্কের মধ্যে আমার জল ধরে এতই, আয়তন মানে কি তার ভিতরের ফাঁকা অংশটা বলছে, আর ফাঁকা অংশটাতে কি হয় আমার জল পূর্ণ হয়, তাহলে মোট জলের পরিমাণটা কত বলে দিয়েছে আমার 6160 মিটার কিউব বলে দিয়েছে। তারপরে কি বলছে, এর ভিত্তির ব্যাস হচ্ছে 28 মিটার, তাহলে নলাকার ট্যাঙ্ক বলেছে মানে কি, নলাকার ট্যাঙ্ক বলতে কীভাবে চৌঙের কথা বলছে, এরকম টাইপের ট্যাঙ্ক আছে, আর ভিত্তির ব্যাসটা অর্থাৎ এর পুরো দৈর্ঘ্যটা আমাকে কত বলেছে আমার 28 সেমি, কি বলেছে 28 মিটার। আচ্ছা 28 মিটার, 28 মিটার, তাহলে ব্যাস যদি 28 মিটার হয় তাহলে ব্যাসার্ধ কত হয়ে যাবে স্যার, ব্যাসার্ধ আর সমান হয়ে যাবে ব্যাসের অর্ধেক হয়, ব্যাস যদি 28 হয় তার মানে এর অর্ধেক কত হয়ে যাবে স্যার 14, তার মানে 14 হয়ে গেল কি 14 মিটার হয়ে গেল আমার ব্যাসার্ধটা পেয়ে গেলাম। আর আমাকে আয়তনটা বলেছে কত, তার মানে এর আয়তনের ফর্মুলা আমরা কি জানি, এর আয়তনের ফর্মুলা জানি স্যার পাই আর স্কোয়ার এইচ, এর আয়তনের ফর্মুলা এটা, আর আয়তন সমান কত দেওয়া আছে আমাকে 6160, তাহলে পায়ের মান বসো 22/7, আর স্কোয়ার মানে আর এর মান কত ছিল 14, তাহলে 14 স্কোয়ার কত হবে স্যার 14 × 14,
আর কি বলেছে এইচ বলেছে, এইচের মান তো আমরা জানি না, আমাকে ফাইন্ড আউট করতে বলেছে যে এইচের মানটা কী হবে। বলছে ট্যাঙ্কের গভীরতা কত, তার মানে গভীরতা মানে কি, এইটা আমার গভীরতা, গভীরতা মানে কি আমার কার কথা বলছে, এই উচ্চতাটার কথা বলছে, তার মানে উচ্চতা হাইটের মানটা আমাকে বের করতে বলেছে। তাহলে 6160 সরি 6160। তাহলে এখান থেকে দেখো 7 2 14, তার মানে এইচ ইকুয়াল টু কী হয়ে যাবে, উপরে যেগুলো আছে প্রত্যেকটা চলে যাবে নিচে, 6160 প্রত্যেকটা আছে উপরে, তার মানে এখানে এপারে সমানের ওপারে গিয়ে নিচে বসে, তাহলে 22 × 2 × 14, তার মানে দেখো কাটাকাটি করো। আচ্ছা 11 দ্বারা যদি করি, আচ্ছা এটা বাদ দাও, আগে 2 দ্বারা করো, 2 দ্বারা করো, 2 দ্বারা 3 2 6 0 আর 2 16 0, 3080 হয়ে গেল। এবার দেখো 3080, তার মানে এটাকে আমরা করব 11 দ্বারা, 11 2 22, 11 2 22, 8 আর 88 0, 280, 280 2 দ্বারা কাটো 14 140, আর 14 দ্বারা কাটতে গেলে হয়ে যাবে 10, তার মানে কত হয়ে গেল, এইচ ইকুয়াল টু 10 মিটার। তাহলে 10 মিটার উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। কত দাগের অ্যান্সার রয়েছে আমার, বি দাগের অ্যান্সার। তাহলে বি অপশন উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। তার মানে এইচের মানটা কত পেয়ে গেলাম আমরা, 10 মিটার। এখান থেকে কিছু নয়, আমাদেরকে বলে দিয়েছে আয়তনটা কত, 6160। এবার ভূমির ব্যাসটা বলে দিয়েছে 28 মিটার। তাহলে ব্যাস যদি 28 হয় তাহলে ব্যাসার্ধ কত হবে স্যার, ব্যাসার্ধ হয় ব্যাসের অর্ধেক, তাহলে ব্যাসের অর্ধেক কত হয়ে যাবে, 28 যদি ব্যাস হয় তার তার অর্ধেক 14, তাহলে ব্যাসার্ধ পেয়ে গেলাম 14। আর আমরা আয়তনের ফর্মুলা কি জানি, পাই আর স্কোয়ার এইচ। এই নলাকার ট্যাঙ্কের আয়তনের ফর্মুলা পাই আর স্কোয়ার এইচ, তাহলে পাই আর স্কোয়ার এইচ। তাহলে পায়ের মান কি জানি আমরা, প্রশ্নে বলে দিয়েছে 22/7, তাহলে 22/7 বসিয়ে দিলাম, ইন্টু আর এর মান কত রয়েছে 14, তাহলে আর এর স্কোয়ার মানে কি 2 বার গুণ করে দাও, 14 × 14, আর এইচ ছিল এইচ, তার সমান আয়তনটা কি দেওয়াই আছে আমাকে 6160, এটা বসে দিব, কাটাকাটি করবো 2, এই সমান কি হয়ে যাবে, এগুলো প্রত্যেকটা উপরে আছে, উপরে সমানের ওপারে পাঠালে কি হয়ে যাবে, প্রত্যেকটা নিচে বসে যাবে, নিচে বসে কাটাকাটি করবে, 10 মিটার হয়ে যাবে অ্যান্সার। চলো, খুব সহজ কোশ্চেন ছিল। কি বলছে, 50 থেকে 80-র মধ্যে একটি মৌলিক সংখ্যা বিদ্যমান। আচ্ছা কয়টি মৌলিক সংখ্যা বিদ্যমান, মানে 50 থেকে 80-র মধ্যে কয়টি মৌলিক সংখ্যা রয়েছে। আগে প্রথমে মৌলিক সংখ্যার ডেফিনেশনটা বলো স্যার। মৌলিক সংখ্যা কোনগুলো না, যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা দ্বারাই ভাগ যাবে, অর্থাৎ 3 হচ্ছে একটা আমার মৌলিক সংখ্যা, যেমন 3কে কী দ্বারা ভাগ যাবে, 1 এবং 3 দ্বারাই ভাগ যাবে, তাছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ যাবে না। যেমন রয়েছে 7কে 1 এবং 7 দ্বারাই ভাগ যাবে। তারপরে রয়েছে 11, 13 রয়েছে, 17 রয়েছে, 19 রয়েছে, তারপরে রয়েছে 23, এই টাইপের রয়েছে, এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা মানে হচ্ছে 1 এবং ওই সংখ্যা দ্বারাই ভাগ যাবে। আমি প্রত্যেকটা কনসেপ্ট কিন্তু তোমাদেরকে সংখ্যাতন্ত্র যখন করিয়েছিলাম, অর্থাৎ নাম্বার সিস্টেমের যখন ক্লাস করিয়েছিলাম চ্যাপ্টার ওয়াইজ, ও সেখানে আমি কিন্তু তোমাদেরকে কনসেপ্ট ক্লাসে বলে দিয়েছি প্রত্যেকটা জিনিস। তাহলে আমাকে কি বলেছে যে 50 থেকে 80-র মধ্যে কয়টা মৌলিক সংখ্যা আছে, তাহলে তোমরা খুঁজে বের করবে যে 50 থেকে 80-র মধ্যে সংখ্যাগুলো কী কী, মৌলিক সংখ্যাগুলো কী কী। আমি বলে দিচ্ছি কয়টা আছে, টোটাল থাকবে 60টা। 50 থেকে 80-র মধ্যে মৌলিক সংখ্যা আছে আমার 60টা। আর তোমাদের আর কিছু ইম্পর্টেন্ট প্রশ্নের জন্য লিখে নাও, 1 থেকে যদি আমাকে বলে 100-র মধ্যে কত মৌলিক সংখ্যা আছে, তাহলে হয়ে যাবে স্যার 25টা। 1 থেকে 100-র মধ্যে কতটা মৌলিক সংখ্যা থাকবে, 25টা। আর যদি বলে 1 থেকে 50-এর মধ্যে কতটা মৌলিক সংখ্যা আছে, তাহলে হয়ে যাবে 15টা। আর যদি বলে 50 থেকে আমার 100-র মধ্যে কতটা মৌলিক সংখ্যা আছে, তাহলে হয়ে যাবে আমার 10টা। কতটা হয়ে যাবে, 10টা। এইটুকু তোমরা মনে রাখবে যে 1 থেকে 100-র মধ্যে হচ্ছে 25টা, 1 থেকে 50-এর মধ্যে হচ্ছে 15টা, 50 থেকে 100-র মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 10টা। আর এটা প্রশ্নে যেটা রয়েছে 50 থেকে 80-র মধ্যে কত, তাহলে 50 থেকে 80-র মধ্যে হয়ে যাবে 7। চলো পরের প্রশ্ন দেখবে কি বলছে। আজকের ক্লাসের শেষ অঙ্ক, খুব সুন্দর একটা অঙ্ক রয়েছে, দেখে নাও। আচ্ছা শেষ না, আরও রয়েছে অঙ্ক আমার একটা। চলো, বলছে যে 630-এর 17% সমান হচ্ছে এক্স এর 35% হলে এক্স এর মান কত। একেবারে সহজ প্রশ্ন, বলেছে 630 এর মানে কি স্যার, গুণ কত পার্সেন্ট বলেছে, 17%। 17% মানে কি, 17/100 সমান কত বলেছে আমাকে, এক্স এর 35%, এক্স ইন্টু এর মানে গুণ কত পার্সেন্ট, 35%, বাই 35% মানে কি 35/100। তাহলে দেখো এখান থেকে স্যার 100 নিচে আছে, কেটে গেল, চলে গেল 17। আচ্ছা 17 তো কাটবে না, 17 আছে, 35 আছে। আচ্ছা
তাহলে দেখো এখান থেকে 5 দ্বারা কাটো, 5 7 35, আর 5 দ্বারা 5 1 5, 5 2 10, আর 30, 5 6 30, 126 হয়ে গেল। তাহলে 7 দ্বারা 7 1 7 5, আচ্ছা 7 দ্বারা কাটো, 7 দ্বারা কাটলে কত হয়ে যাবে স্যার? 7 1 7 থাকবে 5, 5 হয় 56, 7 8 56, 18। তার মানে এখানে কি থাকলো? 18 ইন্টু 17 ইকুয়াল টু, এখানে কি রয়েছে? প্রত্যেকটা কেটে গেছে, থেকেছে এক্স। তার মানে এক্সের ভ্যালুটা কি পেয়ে গেলাম? 18 ইন্টু 17। 18 ইন্টু 17 করলে কি আনসার হয়ে যাবে স্যার? দেখে নাও। আচ্ছা 18কে 17 দ্বারা গুণ করে দেখে নাও। 7 8 56, 6 হলো 5, 7 থেকে 7 5 12, 8 1, তাহলে 6 0 3, 306। তাহলে 306 কোথায় রয়েছে স্যার? দেখে নাও একবার আনসার কোথায় রয়েছে? 306 রয়েছে ডি দাগের আনসার। তাহলে অপশন ডি উইল বি দ্য কারেক্ট আনসার। কিছু ছিল না, মানগুলো বসিয়ে দিয়ে আমরা করে নেব। চলো পরের আনসার দেখবে, পরের অঙ্ক দেখবে, প্রত্যেকে করবে। আর কার কার এরকম হ্যাবিট হয়ে গেছে করে করে যে আমি করার আগেই তোমরা করে দেখে করে নিতে পারছো? চলো তাহলে কি বলছেন? লাস্ট অঙ্ক, আজকের ক্লাসে লাস্ট অঙ্ক স্যার, তোমরা প্রত্যেকে অ্যান্সার করবে। আমি চাই তোমরা প্রত্যেকে অ্যান্সার করে দেখাও। কি বলছে? একজন ব্যক্তি 3টি সমান দূরত্ব অতিক্রম করে 2 কিমি পার ঘন্টা, 3 কিমি পার ঘন্টা, 4 কিমি পার ঘন্টা গতিবেগে এবং মোট সময় লাগে 52 মিনিট। তাহলে মোট দূরত্ব কত আমাকে জিজ্ঞাসা করি। তার মানে কি বলেছে? সমান দূরত্ব, 3টি সমান দূরত্ব। তার মানে এটুকু যদি এটা সমান হয়, এখান থেকে এটিও এটার সমান হবে, এটা এটার সমান হবে এটা। তার মানে 3টা সমান দূরত্ব অতিক্রম করছে। কত কিমি পার ঘন্টা গতিবেগ? এটা করছে 2 কিমি পার ঘন্টা, এটা 3 কিমি পার ঘন্টা, এটা 4 কিমি পার ঘন্টা গতিবেগে বের করছে। আর সময়, টোটাল সময় লাগছে স্যার কত? 52 মিনিট। দেখো স্পিডগুলো কিসে দেওয়া আছে? কিমি পার ঘন্টাতে, আর সময় দেওয়া আছে মিনিটে। তার মানে মিনিটটাকে আমাকে কিসে পরিণত করতে হবে স্যার? ঘন্টাতে। যেহেতু স্পিড দেওয়া আছে কিমি পার ঘন্টাতে, সেই জন্য মিনিটটাকে ঘন্টাতে পরিণত করতে গেলে 60 দ্বারা ভাগ করে দিব। তার মানে হয়ে যাবে 52/60 ঘন্টা। এটা তার মানে টাইমটা কত পেয়ে গেলাম এখান থেকে? 52/60 ঘন্টা। এবার বলছে যে এটুকু দূরত্ব যাচ্ছে 2 কিমি পার ঘন্টাতে, প্রত্যেকটা ডিস্টেন্স কিন্তু সমান। যেহেতু বলেছে 3টি সমান দূরত্ব, তার মানে আমি যদি ধরে নিই এটা এক্স দূরত্ব যদি হয়, এটুকু এক্স হবে, এটুকু এক্স হবে। তাহলে এটুকু ডিস্টেন্স যাচ্ছে এক্স কত কিমি পার ঘন্টাতে? 2 কিমি পার ঘন্টাকে। আবার এক্স কিমি দূরত্ব যাচ্ছে 3 কিমি পার ঘন্টাতে, আবার এক্স দূরত্ব যাচ্ছে 4 কিমি পার ঘন্টাতে। তাহলে এখান থেকে দেখো এটার ক্ষেত্রে আমরা কি স্পিড ইকুয়াল টু কি জানি? স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, এটা জানি তো ফর্মুলা। তার মানে এখান থেকে স্যার স্পিড জানি আমরা, ডিস্টেন্স জানি। তার মানে টাইমটা কীভাবে বের করব? তার মানে টাইম সমান কী হয়ে যাবে? টাইমটাকে এখানে পাঠিয়ে দেবো, স্পিডটাকে এখানে নিয়ে চলে আসবো। তাহলে টাইম সমান কত হয়ে যাবে? ডিস্টেন্স বাই স্পিড, এটা হয়ে যাবে। তার মানে ডিস্টেন্স কত ছিল? ডিস্টেন্স ছিল এক্স ধরেছি, তার মানে এক্স বাই স্পিড কত হবে আমার? স্পিড 2 ছিল, তার মানে 2 বসিয়ে দাও। তার মানে এটার জন্য আমরা টাইমটা কত পেয়ে গেলাম? এটা আমরা পাচ্ছি টাইম সমান এটি পাচ্ছি। তার মানে প্রথমটার ক্ষেত্রে টাইম কত লাগছে? x/2। দ্বিতীয়টার ক্ষেত্রে তাহলে কি হয়ে যাবে? x/3। তৃতীয়টার ক্ষেত্রে কি হয়ে যাবে? x/4। তার মানে প্রত্যেকটার আমরা টাইম পেয়ে গেলাম। এবার আমাকে বলেছে যে গড় দূরত্বটা কত হবে। তার মানে এখান থেকে আমরা অ্যাভারেজ স্পিড বের করার ফর্মুলা কি জানি? যে স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স টোটাল। অ্যাভারেজ স্পিড সমান আমরা জানি টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, অর্থাৎ মোট দূরত্ব বাই মোট সময়। তার মানে অ্যাভারেজ স্পিডটা আগে এখান থেকে বের করবো। তাহলে অ্যাভারেজ স্পিড কীভাবে হবে? দেখো টোটাল ডিস্টেন্স কত হবে? এক্স 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 কত হয়ে গেল? 3x। 3টা এক্স যোগ করলে কত হয়ে যাবে স্যার? 3x বাই টোটাল টাইম কত রয়েছে? আচ্ছা এখান থেকে আমরা দেখো টোটাল টাইম কত লাগছে? x/2, x/3, x/4, x/2 প্লাস x/3, x/4, মানে এটুকু যেতে লাগছে আমার প্রথম এক্স কিমি যেতে লাগছে x/2 ঘন্টা, তারপরে দ্বিতীয় এক্স কিমি যেতে লাগছে x/3 ঘন্টা, তারপরে তৃতীয় এক্স কিমি যেতে লাগছে x/4 ঘন্টা। তাহলে টোটাল সময় হচ্ছে কত? প্রত্যেকটা সময়কে যোগ করে দিব, টোটাল সময় পেয়ে যাব। আর টোটাল সময়টাই বলে দিয়েছে কত? 52/60 ঘন্টা। তার মানে এখান থেকে এক্সের ভ্যালুটা বের করবো, তার মানে 12 হয়ে যাবে। তার মানে 6 দিয়ে 12, 6x প্লাস 4x প্লাস হয়ে যাবে 3x সমান কত হয়ে যাবে? 52/60। এখান থেকে কাটো, 5 12 60। তাহলে দেখো 6x 4x 10x আর 3 13x সমান কত হয়ে যাবে? 52/5। তার মানে 13 দ্বারা কাটো, 5 13 52। তার মানে এক্সের ভ্যালু কত হয়ে যাবে স্যার? আচ্ছা 5 12 60, 13, 6 10 3 13, 13 আচ্ছা 4 53 হবে, 4/5। আর 4/5 মানে স্যার আমরা কি জানি? 4/5 মানে হয়ে যাবে
0.8 ভাগ করতে গেলে পেয়ে যাবো আমরা 0.8। তার মানে দূরত্ব এক্সট্রা কি ধরেছিলাম, এক্সট্রা ছিল আমাদের দূরত্ব, তার মানে দূরত্বটা পেয়ে গেলাম আমরা কি 0.8 কিমি। তার মানে এখানে এটুকুর দূরত্বটা পেলাম 0.8। এইভাবে কত দূরত্ব বলেছে 3টা, তার মানে টোটাল ডিস্টেন্স কত হয়ে যাবে, ডিস্টেন্স ইকুয়াল টু হয়ে যাবে 0.8 ইন্টু 3। যেহেতু একটা এক্সের মান পেলাম 0.8, তার মানে এখানে কটা এক্স রয়েছে 1 2 3, তার মানে 3টা এক্সের গুণ করে দাও 2.4 কিমি। তার মানে আমাদেরকে কী বের করতে বলেছিল স্যার, আমাদেরকে বলেছিল যে মোট দূরত্ব কত, তার মানে মোট দূরত্ব কত পেয়ে গেলাম 2.4 কিমি। আর একবার এক্সপ্লেন করে দিচ্ছি, দেখো আমাদেরকে বলেছে 3টা সমান দূরত্ব যাচ্ছে, তার মানে এটুকুর যা দূরত্ব হবে এটুকুও সমান হবে আর এটিও ততটাই হবে। তার মানে আমি ধরে নেব যে প্রত্যেকটা দূরত্ব এক্স কিমি করে। এবার প্রথমটি যাচ্ছে 2 কিমি পার ঘন্টা, তারপরটি 3, তারপরটি 4 কিমি পার ঘন্টাতে। তাহলে এখান থেকে দেখো স্পিড পেয়েছি, দূরত্ব পেয়েছি, স্পিড পেয়েছি, দূরত্ব, স্পিড, দূরত্ব, এখান থেকে টাইমটা বের করবো প্রত্যেকটা। আর টাইম সমান কি জানি আমরা, ডিস্টেন্স বাই স্পিড। তাহলে ডিস্টেন্স কত রয়েছে এক্স বাই স্পিড কত 2, তারপর প্রথমটার টাইম কত পেয়ে গেলাম এত, দ্বিতীয়টার টাইম কত এত, তৃতীয়টার টাইম এত। তাহলে মোট টাইমটা কত হয়ে যাবে, যোগ করে দেবো 3টা। আর প্রশ্নে আমাকে মোট টাইম বলে দিয়েছে 52 মিনিট, অর্থাৎ 52/60 ঘন্টা। তার মানে এখান থেকে এটা সমান হয়ে যাবে, কাটাকাটি যোগ বিয়োগ করবো, কাটাকাটি করে এক্সের ভ্যালুটা পেয়ে গেলাম 0.8। এক্সটা কি ধরেছিলাম আমরা, এক্সটা ধরেছিলাম আমরা এটুকুর দূরত্ব। তার মানে এই টাইপের কয়টা দূরত্ব ছিল, এটুকুর দূরত্ব ছিলাম এক্স, তার মানে এরকম 3টা সমান দূরত্ব, তার মানে এটা এক্স, এটা এক্স, এটা এক্স। তাহলে টোটাল ডিস্টেন্সটা কত হয়ে যাবে, টোটাল ডিস্টেন্স হয়ে যাবে 3x, এক্স প্লাস এক্স প্লাস এক্স, তাহলে 3x। তাহলে এক্সের ভ্যালুটা পেয়েছি 0.8, তাহলে 3x-এর ভ্যালু কী হয়ে যাবে, 3 ইন্টু 0.8 করে দিলে 2.4 কিলোমিটার। তাহলে 2.4 কিলোমিটার উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এখান থেকে আমাদের 10টা প্রশ্নের প্র্যাকটিস সেট আজকের শেষ হচ্ছে, অর্থাৎ 27 নম্বর প্র্যাকটিস সেট আমরা শেষ করে ফেললাম। আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী 28 নম্বর প্র্যাকটিস সেটে, ঠিক একই সময়ে সন্ধ্যা 7:30। একটু হয়তো কালকে লেট হয়েছিল, তাহলে তোমরা প্রত্যেকে কিন্তু প্রত্যেক দিন সন্ধ্যা 7:30 যুক্ত হয়ে যাবে। এবং ক্লাস শেষ হওয়া মাত্রই তোমরা কিন্তু যেগুলো অঙ্ক পারবে না, আমি প্রত্যেক দিন বারবার বলছি স্যার, প্রত্যেক দিন বারবার একই কথা বলছি, যে ক্লাস শেষ হওয়া মাত্রই যেগুলো পারছো না সেগুলোকে তুমি নিজে করার চেষ্টা করছো। যদি না পারো, তারপরেও না পারো, তাহলে আবার একবার তুমি যে জায়গাতে পারছো না সেই জায়গাতে ক্লাসটাকে এনে তুমি দেখে নাও। যদি বুঝতে একটু ভুল হয়ে থাকে তাহলে সেখান থেকে তুমি আবার একটু দেখে নাও ক্লাসটাকে। তাহলে এইভাবে যখন তুমি পড়াশোনা করবে, শুধু অঙ্কের ক্ষেত্রে বলছি না, যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে, টিচার পড়ানো মানে আমি নোট করে খাতাতে তুলে রেখে দিলাম এটা না, ক্লাস শেষে একবার আমি রিভিশন করবো আর সপ্তাহে একবার রিভিশন করবো। সেই জন্য আমি রবিবার করে ছুটি রাখি, রবিবার ডে অফ থাকে তোমাদের। তাহলে তোমরা প্রত্যেকে ক্লাস শেষ হওয়া মাত্র প্রত্যেকটা প্রশ্ন আর একবার করে প্র্যাকটিস করে নিবে। তো এখান থেকে আমাদের 27 নম্বর প্র্যাকটিস সেট শেষ হচ্ছে। আবার দেখা হবে তোমাদের সঙ্গে 28 নম্বর প্র্যাকটিস সেটে। ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ।